প্রত্যেকটা এই প্রোগ্রাম বা প্রত্যেকটা অনুষ্ঠান বলতে নয়, কারণ প্রত্যেকটা দিন সমাজ কল্যাণ কেন্দ্র আমাদের আপামর এই খর্দাবাসীর পাশে থাকে, শুধুমাত্র খর্দাবাসী। আজ এই মঞ্চ থেকে আমরা 16 জন ক্যান্সার ও কিডনি রোগী আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান করব। প্রথমেই ডেকে নেব অরূপ হালদার, ওপি সিং মহাশয়, মাননীয় অনিমেষ মুখার্জি মহাশয়। এরপরেই ডেকে নেব দিলীপ কুণ্ডু, প্রথমবার আবেদন করেছেন আমাদের কাছে। ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন আমাদের খর্দা পৌর অঞ্চলের 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী অর্পিতা দাশগুপ্ত মহাশয়। সুষমা দাশগুপ্ত বাড়ির লোক এসছে, ওনাকে আর্থিক সহযোগিতা প্রদান করবেন সংস্থার মহাসচিব মাননীয় উত্তম দত্ত মহাশয়। অপর্ণা বসু, সংস্থার কোষাধ্যক্ষ মাননীয় তাপস বণিক মহাশয়। জ্যোৎস্না ধর, নুপুর ঘোষ, রমা গুহ আর্থিক সহযোগিতা প্রদান করছেন। এরপরেই ডেকে নেব বাবুলাল পাল, চন্দন দেবনাথ, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত ক্যান্সার এবং কিডনি রোগে আক্রান্ত মানুষরা আমাদের কাছে আবেদন করেছেন, 14 তারিখ এই মঞ্চ থেকে 15 জন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। 15ই ডিসেম্বর সেই সংখ্যাটা 15 ছিল, 15 জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি পেশেন্টের সংখ্যা। 16ই ডিসেম্বর 15 জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। 17ই ডিসেম্বর আমরা 18 জন মানুষকে, এই ধরনের আক্রান্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজকে 19শে ডিসেম্বর 16 জন মানুষের হাতে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের কাছে যা আবেদন করেছে আমরা আগামীকালই সম্পন্ন করব। আজকেও একজন ক্যান্সারে আক্রান্ত রোগী আমাদের এই মঞ্চস্থলে এসেছিলেন, তার বাড়ি ইছাপুর। ওনাকে আমরা আশ্বস্ত করেছি আসতে, আমরা জানি না তাকে কতটুকু করা সম্ভব। এই আক্রান্তের সংখ্যা 115 জন। এই 115 জনকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং সেই অর্থের পরিমাণ আমার ধারণা আগামীকাল এটা আমাদের প্রায় 12 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। স্বাভাবিক কারণে বুঝতে পারছেন এই সংকটময় পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি, যেভাবে সহযোগিতা করে আসছে। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর এবং আপনাদের সকলের শ্রদ্ধেয় আমাদের সভাপতি রয়েছেন ডক্টর অরূপ কুমার মাইতি, উত্তম দত্ত রয়েছেন মহাসচিব, অনিমেষ মুখার্জি রয়েছেন, অর্পিতা দাশগুপ্ত 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আছেন। এই ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দাসও আছেন। আমরা তাদের একটু বরণ করে নেব। বিশ্বজিৎ দাস এবং আনন্দ দাস মঞ্চাসন অনুরোধ করুন। আমাদের সংবর্ধনা পর্ব চলছে। আজকের মঞ্চ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর নামে নামাঙ্কিত। সলিল চৌধুরী একই সঙ্গে বাংলা এবং বলিউড, বোম্বে ফিল্মি সঙ্গীতের অনন্য সাধারণ সুরকার। সলিল চৌধুরী আজ থেকে ঠিক 100 বছর আগে 1924 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর জন্ম নিয়েছিলেন। তার বাবা আসামের চা বাগানের ডাক্তার ছিলেন। তার শখ ছিল পাশ্চাত্য সঙ্গীতে। সেই পাশ্চাত্য সঙ্গীত ছোটবেলা থেকেই তার মনে আসন নিয়েছিল। একই সঙ্গে বাংলা ক্লাসিক্যাল গান এবং লোকসঙ্গীত
তাকে আবিষ্ট করেছিল। পরবর্তীকালে তিনি সেই পথ ধরেই এগিয়েছিলেন। বাংলা গানের জগতে পঞ্চকবি রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় এরা একই সঙ্গে সঙ্গীতকার এবং সুরকার ছিলেন। আমাদের মনে হয় সলিল চৌধুরী পঞ্চকবির পর বাংলা গানের জগতে একই রকমের জনপ্রিয়তার আসনে বসেছিলেন এবং সলিল চৌধুরী তার নিজস্ব গুণে সমসাময়িক কিছু আগে পঙ্কজ মল্লিক এবং শচীন্দ্র বর্মনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। সলিল চৌধুরী বাংলা গানের ক্ষেত্রে প্রথম এসেছিলেন গণসঙ্গীতের ধারাকে কেন্দ্র করে। আমাদের মনে রাখতে হবে 1943 খ্রিস্টাব্দের 25শে মে বোম্বেতে ভারতীয় গণনাট্য সংস্থার জন্ম হয়। হেমঙ্গ বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, ঋত্বিক ঘটক, ঋষিকেশ মুখোপাধ্যায়, পৃথ্বীরাজ কাপুর এবং সলিল চৌধুরী নিজে তারা ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে সলিল চৌধুরী গণসঙ্গীত লিখছেন এবং সুর দিচ্ছেন। কিন্তু কোনো একটা সময় কমিউনিস্ট আদর্শবাদী বিশ্বাসীদের মনে এক ধরনের আত্মম্ভরিতার জন্ম হয়। সেই আদর্শের যে বিবাদ, আদর্শ চ্যুতির জন্য সলিল চৌধুরী গণনাট্য সংঘ পরিত্যাগ করার কথা ভাবেন এবং একই সময়ে সলিল চৌধুরী কিছু গানকে নিষিদ্ধ করা হয়, গণনাট্য সংস্থা নিষিদ্ধ করে। সেই সময় সলিল চৌধুরী ভেবেছিলেন যে বোম্বে চলে আসবেন। ঘটনাচক্রে বিমল রায়, বম্বের বিশিষ্ট চিত্র পরিচালক বিমল রায় তাকে ডাকলেন। গান গাওয়ার জন্য নয় বা সুর দেওয়ার জন্য নয়, তাকে ডাকা হলো গল্প লেখার জন্য, গল্পকার হিসেবে। সেটা একটা আলাদা গল্প। আসলে সলিল চৌধুরী যখন বোম্বে গিয়েছিলেন তখন তিনি অনন্যপায় হয়ে গিয়েছিলেন। তার আগে তিনি কিছু গল্প লিখেছিলেন, তার মধ্যে একটি গল্প রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা গল্পটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার অনুপ্রেরণায় রচিত। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা আমাদের বহু পরিচিত কবিতা, আমরা জানি। শুধু বিঘে 2 ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ রূপেন, এই জমি লইব কিনে। এই গল্পটিকে তিনি এই কবিতার অনুপ্রেরণা রচনা করেছিলেন। আর বিমল রায় তাঁর ছবির জন্য, ছবির নাম 2 বিঘা জমিন, এই ছবির জন্য গল্পটিকে তিনি বেছে নিলেন এবং গল্পের চিত্রনাট্য রচনায় সাহায্য করেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। আর এই ছবিতে সুর দেওয়ার জন্য ডাকা হয়েছিল তখনকার দিনে বিখ্যাত এক সুরকারকে। কিন্তু ঋষিকেশ মুখোপাধ্যায় বিমল রায়কে বলেছিলেন যে সলিল এর গল্প লিখেছে, সুর একেই করতে দিলে ভালো হয়, এবং বিমল রায় সেটা মেনে নিয়েছিলেন। সলিল চৌধুরী 2 বিঘা জমিন ছবিতে প্রথম সুর দিয়েছিলেন এবং বলাই বাহুল্য প্রথম ছবিতেই তিনি সারা ভারতবর্ষকে মোহিত করেছিলেন। কিন্তু সেই গানের যে অর্কেস্ট্রা, যা সঙ্গীত বাদন, সলিল চৌধুরীর পছন্দ হয়নি। তিনি সেই অর্কেস্ট্রার যে রীতি বম্বের, তার বিরুদ্ধে ছিলেন, তিনি পছন্দ করেননি এবং তার রীতি অনুযায়ী মিউজিক সাজানোর ব্যবস্থা তিনি করে নিলেন পরের ছবিতে, মধুমতি ছবিতে। মধুমতি ছবির গান সাধারণ ভিখিরি থেকে, রিক্সাওয়ালা থেকে উচ্চবিত্ত মহল পর্যন্ত প্রচারিত হলো। সলিল চৌধুরী বোম্বের চিত্রজগতে সুরকার হিসেবে প্রতিষ্ঠিত হল। একই সঙ্গে তিনি কলকাতায় সঙ্গীত রচনা করেছেন, সুরও দিয়েছেন এবং বোম্বের বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীকে বাংলায় এনে তাদের গান গাইয়েছেন। সলিল চৌধুরী তার ব্যক্তিগত জীবনে জ্যোতি চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। জ্যোতি চৌধুরী অভিভাবকদের অমতে গৃহশিক্ষক সলিলকে বিয়ে করেছিলেন এবং বম্বেতে তারা সংসার পেতেছিলেন। কিন্তু কিছু পরে তাদের মধ্যে বিচ্ছেদ আসে। সলিল চৌধুরী
সবিতা চৌধুরীকে বিবাহ করেন। তাদের কন্যা অন্তরা চৌধুরী সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। সলিল চৌধুরীর সঙ্গে বাংলা গানের জগতের যে সমস্ত বিশিষ্ট মানুষ, তার মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। যদিও তাদের কেরিয়ারের মধ্যবর্তী পর্বে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সলিল চৌধুরীর কিছু ব্যক্তিগত বিবাদ এসে পড়েছিল, পরে তা মিটে যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ধিতাং ধিতাং বলে, দুরন্ত ঘূর্ণি, আমায় প্রশ্ন করে, নীল ধ্রুবতারা প্রভৃতি গান প্রভূত জনপ্রিয় হয়েছিল। এই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সলিল চৌধুরীর সম্পর্ক বিষয়ে কিছু কিছু কাহিনী প্রচলিত আছে এবং সেগুলো খুবই আকর্ষক। জানা যায় যে একবার সলিল চৌধুরী তখনকার দিনের প্রতিষ্ঠিত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন কতগুলো গানের, এবং প্রায় সবগুলি ছিল গণসঙ্গীত ধরনের। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গানও পছন্দ হয়নি। গানগুলো কথা এবং সুর শুনে বলেছিলেন যে এগুলো চলবে না, এগুলো হবে না। সলিল চৌধুরী ফিরে গেলেন। তিনি তার বাড়ি থেকে সিঁড়ি দিয়ে যখন নামছেন, তখন তার মনে হলো যে পকেটে আধখানা লেখা একটা কবিতা আছে, সেই কবিতাটা সম্পূর্ণ হয়নি। তিনি আবার উঠে গেলেন, গিয়ে বললেন আরেকটা আছে, লেখা শেষ হয়নি, দেখতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায় তিনি দেখলেন, বললেন এটি চলবে, এবং চলেছিল, ভালোভাবেই চলেছিল। সেটি রানা রানা পালকির গান, গায়ের বধূ, এই গানগুলি বাংলা সঙ্গীত জগৎকে মোহিত করেছিল। এবং সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের যে জুটি, সেই জুটি বাংলা সঙ্গীত জগৎকে এতটাই প্রভাবিত করেছিল, পরবর্তীকালে একের থেকে অন্যকে আলাদা করে ভাবা যেত না। আসলে সলিল চৌধুরী সাম্যবাদের কথা বলেছেন, কমিউনিস্ট আদর্শের কথা ভেবেছেন, কিন্তু কমিউনিস্ট আদর্শের যে গোড়ামি, তাদের যে সংস্কার, সেই সংস্কারকে মেনে নিতে পারেননি। তাই কাস্তের গান, নৌকা পাওয়ার গান, এই ধরনের গণসঙ্গীতের সঙ্গে তার রোমান্সের গান, তার জীবন সংগ্রামের গানকে মেলানো যায়, কারণ একজন শিল্পী কখনো তার চিন্তা ভাবনার মধ্যে একমুখীনতা আনেন না। সলিল চৌধুরী বহু বিস্তারী ছিলেন। তার শিল্পী সত্তা, তার কল্পনা সুদূর প্রসারী ছিল, যার জন্য বাংলা সঙ্গীত জগৎ আজকেও সলিল চৌধুরীর কথা ভাবে। আজকের দিনে ছেলেমেয়েরাও সার্চ করে সলিল চৌধুরীর গান শোনে, কারণ সলিল চৌধুরী হলেন সেই ধরনের গীতিকার, সুরকার, যার চিন্তা, কল্পনা, অনুভব অনেক দিন পর্যন্ত মানুষকে প্রভাবিত করবে। আজকে এই মঞ্চে অগ্রসর সমাজ কল্যাণ দপ্তরের ৬ষ্ঠ দিনে এই মঞ্চ সলিল চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে, এবং এটা করে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র গর্বিত। সলিল চৌধুরীকে বাংলা সঙ্গীত প্রেমীদের পক্ষ থেকে প্রণাম, ধন্যবাদ। সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। আমাদের এই প্রতিজ্ঞা সবসময় ভালো থাকা, ভালো রাখা এবং মানুষের সাথে চলা, মানুষের পাশে থাকা। অবশ্যই তাই, এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসার। আর ভালো যখন বাসবো, তখন ভালোবাসার গান হবে না, সেটা তো হয় না। আর মানবতার জয়গান, সেই মানবতার কথাই বারে বারে ফিরে আসে। তাই তো অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র বারে বারে 24তম বর্ষ। সেই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। পৌঁছতে পৌঁছতে 24 বছর অতিক্রান্ত আমাদের অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র। Shri
করে দেওয়ার জন্য শ্রী সুকণ্ঠ বণিক এবং তাপস বণিক মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ। কত
শ্রীমতী গোপা কুণ্ডুকে আমরা বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছেন শ্রীমতী মৌসুমী মুখার্জি। যে কমিটি আছে অর্থাৎ আমাদের যে কার্যকরী সমিতি আছে, আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যারা আবেদন করবে কাউকেই আমরা বিমুখ করব না। যে গতকাল পর্যন্ত আবেদন করেছে তাকেও আমরা সংযোজন করেছি। সংযোজন করে আমাদের সেই তালিকা তৈরি হয়েছে এবং আজকের মঞ্চ থেকে আপনাদের জ্ঞাতার্থে জানাই 14 তারিখ আমরা 15 জন মানুষকে, এই রোগে আক্রান্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। 14 তারিখ, 15 তারিখ আমরা 15 জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। 16 তারিখ আমরা 15 জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। 18 তারিখ আমরা 18 জন মানুষকে মাফ করবেন 17 তারিখ আমরা 18 জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। 18 তারিখ 17 জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং 19 তারিখ আমরা 16 জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। 20 তারিখ
আজকে 20শে ডিসেম্বর আমরা 21 জন পেশেন্টকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং আপনাদের এটাও বলছি, আমাদের আর্থিক পরিস্থিতি খারাপ তৎসত্ত্বেও এবছরও আমাদের এই দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের সহযোগিতায় আমাদের সংগঠনের যে অর্থ অর্থাৎ খর্দ সাংস্কৃতিক উৎসব সর্বমোট খরচ করছে 12,48,000 টাকা। 12,48,000 টাকা এই দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা এটাও মনে রাখবেন যে আমরা যে অর্থ তাদের পাশে তুলে ধরি, তাদের সামনে দিই বা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাতে তাদের কিছু হয় না রোগীর চিকিৎসা, কিন্তু তাদের যাতায়াত, অ্যাম্বুলেন্সের ভাড়া ইত্যাদির ক্ষেত্রে সহযোগিতা হয়। গভর্নমেন্ট হসপিটালে তো বিনা পয়সায় এগুলো ট্রিটমেন্ট হয়, আমরা শুধু এইটুকু সহযোগিতা পেশেন্ট পার্টিদের সাথে করি। তো আপনাদের সকলের কাছে আবেদন, আমাদের অনুষ্ঠান শুরু হবে, আগেও বলেছি আজকেও বলছি, আমাদের সাংস্কৃতিক উৎসব উপলক্ষ মাত্র। লক্ষ্য হচ্ছে আমাদের এই দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, বিজ্ঞান মেলা করা, বিজ্ঞান মেলায় সমস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে বিজ্ঞানমুখী সচেতনতা করে তোলা। আমি মঞ্চে ডেকে নেব আমি কবিতা এবং তাপস ভট্টাচার্যকে। পুলক দত্ত মঞ্চে আসেনি। আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি যে কবিতা সরকার এবং তাপস ভট্টাচার্য, বিশেষ করে কবিতা ক্যান্সার এবং কিডনি রোগে বিষয়ে যারা আক্রান্ত হন এই টোটাল কাজটা, সমগ্র কাজটা ওরা করে, পুলক দত্ত সঙ্গে সহযোগিতা করে। তাপস ভট্টাচার্য এই যে দীর্ঘ 10 দিন অফিস ছুটি করে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, একেবারে নীরবে এই কাজ সম্পূর্ণ করেন। আমরা ওদের প্রতি কৃতজ্ঞ, পুলকের প্রতি কৃতজ্ঞ। আমরা যে পরিশ্রম করে যে মাথা খাটিয়ে কাজগুলো করে এবং বলতে দ্বিধা নেই, ও পেশেন্ট দেখে বলে দেয় গত বছর আগে আমাদের কাছে এসছে। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের প্রথমবার যারা আবেদন করেছেন তাদের এবং দ্বিতীয়বার যারা আবেদন করছেন তাদের, পরবর্তী সময়ে আমাদের মাননীয় কার্যকরী সমিতির সদস্যগণ সিদ্ধান্ত নেন তৃতীয়বার পর্যন্ত অ্যালাউ করা যাবে। শুরুতে আমাদের সেটা ছিল না, আমরা তাদের কথা মাথায় রেখে তৃতীয়বারের জন্য যারা সহযোগিতা চাইতে এসছেন তাদের একটু অর্থের পরিমাণটা কম হয়েছে, তাদেরকেও আমরা বিমুখ করিনি, তাদেরকেও সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। স্বাভাবিক কারণে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সার এবং কিডনি রোগে আক্রান্ত যারা, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমি যিনি কানে শুনতে পান তাকে একটা মেশিন, কানের মেশিনের জন্য আবেদন করেছিলাম। আমরা বললাম আমরা এগুলো দিই না, তৎসত্ত্বেও আমাদের কার্যকরী সভাপতি মিলনকান্তি সরকার বললেন এটা দেওয়া হোক, আমরা মেনে নিয়েছি। আরেকজন হুইল চেয়ারের জন্য আবেদন করেছেন, 2 জন, তাদের মধ্যে একজন গত হয়েছে, তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণের জন্য আমরা সহযোগিতা করে দেবো। হুইল চেয়ারের যা দাম আছে সেই অনুযায়ী যতটুকু সম্ভব আমরা করে দেবো। আর গতকাল দেখেছেন আমাদের একজন পেশেন্ট আমাদের কাছে আবেদন করেছিলেন, মারা গেছেন, তার জন্য 10,000 টাকা বরাদ্দ ছিল। সেই পরিবারের হাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণের জন্য, অর্থাৎ তার ক্রিয়াকর্ম করবার জন্য 10,000 টাকা তুলে দিয়েছি। আমি কবিতা সরকারের হাতে মাইক্রোফোন তুলে দেবো। আমাদের যারা মহিলা সদস্যরা আছেন আপনারা 2-3 জন আসুন, পেশেন্টদের মঞ্চে তুলতে একটু সহযোগিতা করুন। প্রথমে ডেকে নেব স্নিগ্ধা রায়, ওনাকে আর্থিক সহায়তা প্রদান করবেন সম্পাদক মাননীয় সুব্রত কুমার মজুমদার মহাশয়। তার পক্ষ থেকে স্নিগ্ধা রায়ের বাড়ির লোক এসছে, সায়রা বানু, শঙ্কর সাহা মহাশয়। কার্যকরী সভাপতি মাননীয় মিলনকান্তি সরকার মহাশয়। এরপরে ডেকে নেব বাবুলাল সাহা, ওনাকে আর্থিক সহায়তা প্রদান করবেন আমাদের খড়দা পৌর অঞ্চলের 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় অনিমেষ মুখার্জি মহাশয়। ইন্দ্রাণী সাহা আর্থিক সহায়তা প্রদান করবেন আমাদের সংস্থার সভাপতি মাননীয় ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। ওনাকে আর্থিক সহায়তা প্রদান করছেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক মাননীয় শ্রী রতন রায় মহাশয়।
অঞ্জনা চক্রবর্তী, ওনার বাড়ির লোক এসছে, ওনাকে আর্থিক সহায়তা প্রদান করছেন আমার অঞ্জনা চক্রবর্তী সংস্থার জাসমিন মণ্ডল, এও ভীষণ কাজের ছেলে। সরস্বতী সমাদার, ওনাকে আর্থিক সহায়তা প্রদান করবেন আমাদের সংস্থারই সদস্যা সুচিত্রা বণিক। গোলাম করিম সাহাজি, ওনাকে আর্থিক সহায়তা প্রদান করবেন আমাদের সংস্থার তানিয়া সাহা। অসিত কুমার গুপ্তা, ওনাকে সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন মিঠু দাস, কৃষ্ণা দাস। এখানে তৎকালীন অবস্থাতে ওনার বাবা সেরকমভাবে আর্থিক ব্যাপারটা ম্যানেজ করতে পারছিলেন না বলে লাহোরে চলে গেছিলেন। সেখানে গিয়ে একটি সেলুন খুলেছিলেন। সেলুনের ব্যবসাতে মোহাম্মদ রফি ছোটবেলা থেকেই একদম আকৃষ্ট ছিল না, আর বাড়ির লোকও চাইতো না মোহাম্মদ রফি গান গান। বছর যখন বয়স মোহাম্মদ রফি, তখন কুন্দনলাল সাইগাল, আপনার নামটা শুনে থাকবেন, KL সাইগাল, ভারতবর্ষের একজন পুরনো যুগের নামকরা সঙ্গীতজ্ঞ, কিশোর কুমার যাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন এবং তার গানকে গলাকে ফলো করতেন। কুন্দনলাল সাইগালের একটা প্যান ইন্ডিয়া প্রোগ্রাম ছিল, মানে সারা ভারতদেশী ব্যাপী যত শিল্পী ছিল তাদের একটা লাহোরে একটা কনসার্টের মতো, তখনকার দিনে তো কনসার্ট চালু হয়নি, কিন্তু করার কথা ছিল। কিন্তু সেই সময় বিদ্যুৎ সংযোগ বিভ্রাট হওয়ার জন্য কুন্দনলাল সাইগালের বদলে কি করবে কাউকে একটা দিয়ে দিতে হবে। তো তখন ঢিল পাটকেল কে খাবে, সেই জন্য যেহেতু এলাকাতে গান গাইতেন মোহাম্মদ রফি, তাকেই মঞ্চটাতে যেতে বলা হয়েছিল। কিন্তু এগুলো হচ্ছে উপরওয়ালার খেল। মোহাম্মদ রফি যেভাবে গাইলেন তাতে কুন্দনলাল সাইগালও সে পিঠ চাপড়ে পড়েছিলেন যে তোমার অনেক বড় জায়গা তোমার জন্য অপেক্ষা করছে, আর জায়গাটা উনি পেয়েছিলেন। সেটা আমাদের ঈশ্বর আল্লাহ বা রাইস জারি দৌলতে হোক আর নিজের প্রচেষ্টাতে হোক উনি জায়গা পেয়েছিলেন। যাই হোক, মোহাম্মদ রফি সম্বন্ধে যে কথাটাই বলবো সেটাই কম, কারণ এমন কোনো ভারতবর্ষে উনি জীবিত থাকাকালীন এমন কোনো নায়ক নেই যার গলাতে মোহাম্মদ রফির গান ছিল না। কয়েকটা শুধু আপনাদের মনে করিয়ে দিই, যেমন মেলোডি ছিল একেবারে যাকে বলে সস্তা মেলোডি, হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিল ওয়ালে হ্যায়, সব প্রজন্মের কাছে প্রিয় গান। বা লাল ছেড়ি ময়দান খড়ি ক্যা খুব লারি, এটাও ভীষণ জনপ্রিয় গান সব প্রজন্মের কাছে। কিন্তু মোহাম্মদ রফি প্রায় সব নায়কের গলায় গিয়েছেন, দেবানন্দ শুরু করে দেবানন্দ, শশী কাপুর, শাম্মী কাপুর তো বলার কোনো প্রশ্নই ওঠে না। এমনকি ধরুন গীতা দত্তের হাজব্যান্ড গুরুদত্ত পরবর্তীকালে যখন চলে এলেন, শত্রুঘ্ন সিনহা সবার গলাতে গেছেন। আর সুপারস্টার রাজেশ খান্না, যিনি রাজেশ খান্নার নাম কিশোর কুমারের সঙ্গে মিশে গেছিল, তার গলাতেও মোহাম্মদ রফি গেয়েছেন এবং সেগুলোও কিন্তু সুপার হিট ছিল। যাই হোক, সব সুরকারের সঙ্গেই কিন্তু উনি করেছেন, গান গেয়েছেন, সেগুলো এক একটা গান সুপার ডুপার হিট হয়েছে। যেমন ধরুন শচীন দেব বর্মনের সুরের দেবানন্দের গায়ে খোয়া খোয়া চাঁদ খোলা আসমান, সুপার হিট। तेरे घर के सामने गान सुपर हिट, तेरे घर के सामने की घर बनाऊंगा, सुपर हिट। এ তো দেবানন্দের কথা গেল। আর শামী কাপুর, একটা ছোট্ট কাহিনী বলছি। শামী কাপুর যেদিন মোহাম্মদ রফি মারা গেলেন, সেদিন উনি ছিলেন বেনারস, একটু ঘুরতে গেছিলেন। একজন পানের দোকানদার তখন রেডিও শুনে বলছে, আরে কাপুর সাহেব আপনার তো গলা চলে গেল। শামী কাপুর তখন বলছে, আরে আমার গলায় কথা বলছি, আমার গলা কি করে যাবে? বললেন, আপনি বুঝতে পারছেন না। মোহাম্মদ রফি বিদায় নিলেন। শামী কাপুর নিজে বলেছেন যে সেদিন আমার মনে হচ্ছিল যে কত বড় সত্যি কথাটা ওই পানের দোকানদার বলেছে। কারণ শামী কাপুরের সঙ্গে যে গলাটা ম্যাচ করত, একেবারে শামী কাপুরের সঙ্গে মোহাম্মদ রফি, এটা ছাড়া কেউ ভাবতেও পারতো না যে ওই গলা ছাড়া আর কেউ গাইতে পারে। সেই জন্য এই দোকানদার বলেছিলেন। ব্যক্তিগতভাবে মোহাম্মদ রফি এমন এমন গান গেয়ে গেছেন যে ধারণার অতীত। এমনকি শেষের দিকে শত্রুঘ্ন সিনহার সিনেমাতে একটা গান আছে,
এক নারী दो रूपे वक्त मेरे गीतों का खजाना ढूंढेगा। কত বড় সত্যি মিলে গেছে। ব্যক্তিগত জীবনে কিন্তু শুধু গান খোঁজেনি মানুষ, মোহাম্মদ রফির লাইফকেও খোঁজার মতো ব্যাপার আছে। কারণ মোহাম্মদ রফি মারা যাওয়ার আগেও ভীষণ চ্যারিটি করতেন। মারা যাওয়ার আগেও আগের মাসেও উনি 88,000 টাকা ডোনেট করেছিলেন একটা চ্যারিটেবল অর্গানাইজেশনকে। দূরে একটা গ্রামে হঠাৎ করে একদিন উনি কোনো প্রোগ্রামে গেছিলেন, দূর থেকে গ্রামে একটা গরিব লোক ওনার গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এক ভদ্র মহিলা, বিধবা ভদ্র মহিলা। তখন দেখছে বেগিং করছে, উনি দেখে কথা বলেছিলেন, তাকে প্রতি মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতেন। আরেকটা ঘটনা বলি, একদিন গাড়ি নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে সঙ্গে ছিল, দুজন ছেলে মেয়ে সঙ্গে যাচ্ছে, দেখছে একটা লোক একটা পা তুলে একটা পা দাঁড়িয়ে আছে, গরমকাল, তখন পিচ এত গরম হয়ে থাকতো যে একটা পা তুলে কিছুক্ষণ পাটাকে রেস্ট দেওয়া, আরেকটা পা আবার ফেলে আবার আরেকটাকে রেস্ট দেওয়া। মোহাম্মদ রফি এটা লক্ষ্য করেছিলেন, নিজে গাড়ি দাঁড় করিয়ে নিজের স্লিপারটা সেই লোকটাকে দিয়ে দিয়েছিলেন। এই ছিলেন মোহাম্মদ রফি ব্যক্তিগত জীবনে। নাম মোহাম্মদ রফি, পরিচয় সবার কাছে কি? আমরা যারা ভারতবর্ষে এখন বসবাস করছি একেবারে সাম্প্রদায়িক বীজ বাষ্পে ভর্তি করে দেওয়ার চেষ্টা করেছে, মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু মোহাম্মদ রফি একজন ব্যক্তিত্ব ছিলেন যার মুখ দিয়ে গায়ক তিনি, কিন্তু গীতিকার যে সুর দিয়েছে, তিনজনেই কি সমাপতন, তিনজনেই কিন্তু মুসলিম কমিউনিটি। শাকিল বাদায়ুনির লেখা, নওশাদের সুর দেওয়া, মোহাম্মদ রফির গাওয়া হরিওম, এই যে ভজন মন গড়পতে দর্শন, এই যে অসাধারণ একটা ভজন গেয়ে গেছেন, কেউ ভাবতে পারবে না একটা মোহাম্মদ রফি এই গানটা গেয়েছে। যদি কেউ না জানে, এটা মনে হবে যেন কেউ মন্দিরে কেউ একটা গায়ক গাইছে যিনি হয়তো মুসলিম না। মধুবন মে রাধিকা নাচে, এই ভজন, এই ধরনের ভজন, এগুলো মোহাম্মদ রফি ছাড়া আমার তো মনে হয় আমরা শুনতেই পাবো না, ওই গলা কেউ দিতে পারবে না। কিন্তু শুধু কি হিন্দি গান, বহু ভাষাতে বহু গান উনি গেয়ে গেছেন, বহু ভাষাতে, ভারতবর্ষের প্রায় সব ভাষাতে। আর আমাদের বাংলা ভাষা, যে ভাষাতে আমরা কাঁদি, প্রথম হাসি, কথা বলি, গালাগাল দিতে ভালোবাসি বন্ধু বান্ধবদের, সেই ভাষায় কি অসাধারণ আসন গান গেয়ে গেছেন। যেমন ধরুন, তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি। কিন্তু ওই যে আবার আরেকটা গান গেয়েছেন, যে গানটা আমি পরে বলবো। কিন্তু উনি যে মুসলমান, এইটার এবং এই দেশটা যে হিন্দু মুসলমান খ্রিস্টান এইভাবে বিভক্ত করা যাবে না, তাতে ওনার গলা দিয়ে আরেকজন লেখক, আরেকজন গীতিকার গাইয়েছিলেন ধুলকা তুলে, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। এই ছিলেন মোহাম্মদ রফি, তার পরিচয়। কিন্তু ওই যে বিধাতা উপরওয়ালা, যত আমরা ওনার যে ভাগ্য লেখা, সেই লিপিটা, সেটা তো আমরা বদলাতে পারবো না। তাই হয়তো মারা যাওয়ার আগে উনি একটা গান গেয়েছিলেন, ঠিক মারা যাওয়ার কয়েক বছর আগে উনি গেয়েছিলেন, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও। ওর কণ্ঠ থেকে গান কেন নেই। সেই বছরই 1980 সালে 31শে জুলাই মোহাম্মদ রফিকে আমরা হারিয়েছি। আর জন্ম নিয়েছিলেন 1924 ডিসেম্বর। এই মোহাম্মদ রফির সম্বন্ধে মানে যতটুকু বলা যায় কমের মধ্যে আমি বললাম। আসলে মোহাম্মদ রফি একটা প্রতিষ্ঠান, একটা সঙ্গীতের প্রতিষ্ঠান। আমি অত কথায় যাচ্ছি না, অনেক ভাষা কর্মসূচি আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মতামত এবং সুনির্দেশে আমরা আমাদের পথ অতিক্রম করি। তিনি সকলের উদ্দেশ্যে আজকে কিছু বক্তব্য রাখবেন, আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন, প্রত্যেকের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের তরফ থেকে। কারণ প্রত্যেকে ধৈর্য নিয়ে এবং নিজেরা যেভাবে অগ্রসরের এই যে আমাদের একটা কর্মসূচি, সেই কর্মসূচির পাশে এসে দাঁড়িয়েছেন,
প্রত্যেকে যেভাবে আমাদের প্রতিদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, যারা টিভিতে আমাদের টেলিভিশনে দূরদর্শনে সম্প্রচারিত অনুষ্ঠান দেখেছেন, প্রত্যেককে আমাদের কাছে প্রত্যেককে এখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং ধন্যবাদ জানাবেন সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে, যেই সমস্ত কর্মী এবং সেই সমস্ত সামাজিক লোক যারা প্রশাসনিক পর্যায়ে আমাদের সাহায্য করেছেন। সমস্ত জায়গার লোকেদের এখন ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন কে, যার অধিকার আছে, অধিকার কার থাকে, যে সংস্থা, যে মানুষ সমাজের উপরে যার নিজের ডিভোশন থাকে, নিজের উৎসর্গীকৃত যে জীবনটা উৎসর্গ করে, তার অধিকার বোধ তৈরি হয় সমাজের উপর, কারোর উপর। সেই অধিকার বোধ কার তৈরি হয়েছে? অগ্রসরের প্রতিষ্ঠাতা, আমাদের কর্ণধার, সমাজসেবক এবং আমাদের সবার নয়নের মণি সুকণ্ঠ বণিক আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আশা করি আপনারা যে ধৈর্য ধরে ওনার জন্য অপেক্ষা করছিলেন, সেই ধৈর্যের এবার ফল আমরা পাব। নমস্কার। 24তম বর্ষে অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রে আজকে বিদায় দেব। সমগ্র খর্দাবাসী এই উৎসবকে নিজের প্রাণের উৎসব, নিজের মনের উৎসব হিসেবে দেখে আমরা যারা অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের কর্মীরা আছি, সদস্যরা আছি এবং খর্দার বহু মানুষ এই উৎসবকে ঠিক আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উৎসব, সেই উৎসবে চেয়ে যতটা আনন্দ করে তার চেয়েও অনেক অনেক গুণ বেশি আনন্দ করে। একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা প্রত্যেক দিন এই উৎসব স্থলে নূতন পোশাক পরে আসে এবং তারা খুব আনন্দের সঙ্গে এই দিনগুলো কাটান। যেমনটিভাবে আনন্দ একদিকে, অপরদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা করে এবং তারা সেই পরিশ্রম করে সেই কাজটা করে, যার ফলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং দাঁড়ানোর পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় তাতে তারা অংশগ্রহণ করে এবং তাদেরকে নিয়ে সব ব্যবস্থাপনা তারা করে। সেই কারণেই আমাদের এই উৎসব এত জৌলসতার সঙ্গে পড়ে এবং খর্দা তথা এই সাব ডিভিশনে, ব্যারাকপুর সাব ডিভিশনে এরকম উৎসব দেখবেন না। পাশাপাশি অনেক জায়গায় অনেক উৎসব হয়। যে উৎসবগুলো কি হয়, সেখানে উৎসব হয়, কিছু প্রতিযোগিতা হয়, আর হয় আমাদের মতো যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা হয়। কিন্তু আমাদের ব্যতিক্রম আছে। আমাদের ব্যতিক্রম এই ক্ষেত্রে আছে, আমাদের এই উৎসবকে কেন্দ্র করে খর্দার মানুষকে আমরা একত্রিত করি। একদিকে যেমন ক্লাব সংগঠনগুলোকে বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে এই মঞ্চে নিয়ে আসি, এবছর সেটা আমরা অনিবার্য কারণবশত স্থগিত রেখেছি। অপরদিকে খর্দায় অবস্থিত সমস্ত স্কুলগুলোকে নিয়ে এসে আমরা বিজ্ঞান মেলা সংগঠিত করি এবং সেই বিজ্ঞান মেলায় বিজ্ঞান সচেতনতার বিষয়ে মানুষকে আগ্রহ প্রকাশ জানাই এবং কুসংস্কার আচ্ছন্নতা থেকে মুক্ত করার জন্য নানান পরিকল্পনা সেখানে থাকে। আমি সেসব প্রশ্নে পরে আসবো। স্বাভাবিক কারণে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের এই মহাযজ্ঞ ডাঙ্গাপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি খর্দা পৌরসভাকে। খর্দা পৌরসভা আমাদের পৌরসভার যে অঞ্চল অর্থাৎ স্টেডিয়াম সংলগ্ন যে মুক্তাঞ্চল, এখানে আমাদের এই অনুষ্ঠান করার অনুমতি দেন। তার ফলে আমরা পৌরসভার কাছে কৃতজ্ঞ। পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের কর্মীরা আমাদেরকে সহযোগিতা করেন। পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি মেম্বাররা, বিভিন্ন কাউন্সিলররা সব রকমভাবে সমস্ত সহযোগিতা করে। সব কর্মীরা ঝাঁপিয়ে পড়েন এই উৎসবকে সফল করবার জন্য। আমরা কৃতজ্ঞ খর্দা পৌরসভার কাছে। আমরা কৃতজ্ঞ রহড়া থানা সমেত ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে। দেখবেন উৎসবের দিনগুলোতে পুলিশের ব্যবস্থা তারা করেন। আমাদের যে উৎসবের অনুমতি অর্থাৎ সেই উৎসবের অনুমতি তারা দেন, অর্থাৎ লাইসেন্সের যে লাইসেন্স আমরা পাই, আমাদের মেলা লাইসেন্স, মেলা করার যে অনুমতি, সাংস্কৃতিক অনুষ্ঠান করার যে অনুমতি, মাইক্রোফোন ব্যবহার করবার যে অনুমতি ব্যারাকপুর পুলিশ কমিশনার আমাদের দেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং সব রকমভাবে মেলাতে যারা আসেন
যে সমস্ত দর্শক মানুষরা আসেন, মেলা উপভোগ করেন, আমাদের এখানে আসেন, তাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং সারা রাত ধরে এই সমস্ত যন্ত্রপাতি থাকে সেগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। আমরা কৃতজ্ঞ খড়দা থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে। আমরা কৃতজ্ঞ দমকলের কাছে, অর্থাৎ ফায়ার ব্রিগেড আমাদের এই অনুমতি প্রদান করেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ব্রিগেড মিনিস্টারের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা রওয়াড়া গ্রুপ ইলেকট্রিসিটি বোর্ড DCEL এর কাছে আমরা কৃতজ্ঞ। তার কারণ তারা আমাদের বৈদ্যুতিক সংযোগ দেন, তার বিনিময়ে আমরা বৈদ্যুতিক বিল আগে মেটাই, তারপরে তারা বৈদ্যুতিক সংযোগ দেন, যার ফলে এত বড় উৎসব করা আমাদের পক্ষে সম্ভব। তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ বাবা তারকনাথ ডেকাইডার্স, যারা শুধু একেবারে বাতকুল্লা থেকে এসে এখানে প্রায় 1 মাস থেকে এই আমাদের যে মণ্ডপ অর্থাৎ স্টেজ এবং বিজ্ঞান মেলা যে আয়োজন করে দেন, বিভিন্ন গেট করে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ উজ্জ্বলা ডেকাইডার্সের কাছে। তারাও আমাদের উৎসবে বিভিন্ন জায়গায় মঞ্চ, যে বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয়, মঞ্চ, গেট ইত্যাদি ইত্যাদি করে, তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ বনশ্রী ডেকাইডার্স এবং নারায়ণ ডেকাইডার্সের কাছে। তারা বিভিন্ন সরঞ্জাম এই উৎসবে সরবরাহ করেন, গিফট করেন ইত্যাদি কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ বাপি ইলেকট্রিক। দীর্ঘ 2012 সাল থেকে আমাদের যে ইলেকট্রিকের ব্যবস্থা তারা করেন, যে সাউন্ড সিস্টেম দেয়, যে বৈদ্যুতিক ব্যবস্থা করে, আমরা বাপি ইলেকট্রিকের কাছে কৃতজ্ঞ। যে সুন্দর সাউন্ড সিস্টেমের মধ্য থেকে বিভিন্ন শিল্পীরা এসে তাদের প্রশংসা করে। তাদের কিছু ত্রুটি এবছর অবশ্য ধরা পড়েছে বলতে মানুষ আমাদের বলছে, আমরা তাদের সেটা ত্রুটিমুক্ত করবার জন্য অনুরোধ করেছি এবং তারা ত্রুটিমুক্ত করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং দেখা যাক আজকে নিশ্চয়ই ত্রুটিমুক্ত তারা করবেন সাউন্ড সিস্টেমে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সাই ইলেকট্রিকের কাছে। সাই ইলেকট্রিক একেবারে স্টেশন থেকে আমাদের বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা সাই ইলেকট্রিকের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বিশ্বনাথ ইলেকট্রিকের কাছে, যারা বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের সাউন্ড সিস্টেম দিয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতা শুধু নয়, প্রত্যেক দিন প্রচারে যে সাউন্ড সিস্টেম দিয়েছেন, বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে প্রচার করার যে ব্যবস্থা করেছে, আমরা বিশ্বনাথ ইলেকট্রিকের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি খড়দার সমস্ত স্কুলগুলো, রওয়াড়া রামকৃষ্ণ মিশন, বালক আশ্রমের হাই স্কুল, জুনিয়র হাই স্কুল এবং টেকনিক্যাল স্কুলের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের এখানে মডেল নিয়ে এসে প্রদর্শন করেছে। আমরা আইডিয়াল একাডেমি ফর গার্লস এবং আইডিয়াল একাডেমি স্কুলের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের গার্লস সেকশন এবং বয়েজ সেকশন আমাদের এখানে মডেল দিয়েছেন। কল্যাণনগর গার্লস, কল্যাণনগর বয়েজ, পাতুলিয়া গার্লস, পাতুলিয়া বয়েজ, সূর্য সেন স্কুল, টিটাগড় হাই স্কুল, আমাদের প্রিয়নাথ, শিবনাথ, কেদারনাথ থেকে শুরু করে সমস্ত স্কুল, এমনকি আমাদের মঞ্চের পাশে বিবিএম, তারাও মডেল নিয়ে এসে এখানে প্রদর্শন করেছেন। ব্যারাকপুর গভর্নমেন্ট থেকে স্পেশাল একজন মডেল নিয়ে এসেছিলেন। গত বছর আমরা তাকে বসতে দিইনি, তার কারণ স্কুলের অনুমতি ছিল না। এবছর স্কুলের অনুমতি নিয়ে তারা এসেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সমস্ত অভিভাবকদের কাছে, যারা বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছে কৃতজ্ঞ। তারা এসছেন এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এসছেন, অভিভাবকরা এসছেন তাদের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করাবার জন্য। আমরা তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি নিমাই ঘোষ অর্থাৎ বাপি ঘোষের কাছে। বাপি ঘোষের যে বিস্তীর্ণ জমি আমাদের মেলার কাজে ব্যবহার করতে দেয় এবং আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে, আমরা নিমাই ঘোষের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ডাঙ্গাপাড়ার অধিবাসী, ডাঙ্গাপাড়ার অধিবাসীরা যেভাবে আমাদের এই মেলার সঙ্গে, এই অনুষ্ঠানের সাথে সহযোগিতা করে। এই কয়েকদিন প্রত্যেকে রান্নাঘোড়াকে তারা সহযোগিতা করেন এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই মেলা রাত্রি 12টার পরে রাত্রি 1টার সময় যদি কোনো দর্শক এখান থেকে যান, নির্বিঘ্নে যেতে পারবেন। অর্থাৎ ডাঙ্গাপাড়ার এই সুনামটা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা ডাঙ্গাপাড়ার লোকের কাছে কৃতজ্ঞ, এই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে কৃতজ্ঞ, এই ওয়ার্ড কমিটির কাছে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। আমরা
কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিযোগিতায় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেগুলো হয়, অঙ্কন, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা এবং কুইজ, নৃত্য, সমস্ত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সে সমস্ত প্রতিযোগিতায় যে সমস্ত অভিভাবকরা নিয়ে আসে তাদের কাছে এবং প্রতিযোগীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এত বড় আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, অর্থাৎ এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের কাছে যারা এই অনুষ্ঠান করতে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে। বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন ব্যবসায়ীরা, দোকানদাররা, বড় ব্যবসায়ী, কলকারখানার মালিক এবং তাদের ইউনিয়ন প্রত্যেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের জানি আমাদের এই অনুষ্ঠান করতে বহু মানুষ আমাদের অফিসে আসে, বয়স্ক মানুষরা আসে যে বাবা তুমি এত ভালো কাজ করো, আমরা তোমাদের পাশে থাকতে পারি না, সামান্য 500 টাকা দিচ্ছি, দান গ্রহণ করবেন। আমরা তাদের বলি আমাদের কেউ যদি 10 টাকাও দেয় আমরা গ্রহণ করি, আমরা সেই অর্থ দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করি। তাই আমি করজোরে তাদেরকে প্রণাম জানাই যারা আমাদের অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই অর্থের বিনিময়ে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারি এবং ক্যান্সার আক্রান্ত, কিডনি আক্রান্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে সক্ষম। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সারা রাজ্যে প্রাপ্যরা যেভাবে আমাদের এই ইলেকট্রিশিয়ানের বিভিন্ন যন্ত্রপাতি লক্ষ লক্ষ টাকার, প্রায় 50 লক্ষ 60 লক্ষ টাকার যন্ত্রপাতি এখানে ফেলে তারা চলে যান এবং সেগুলো তারা দেখভাল করে। সেই সমস্ত লোকগুলোকে যারা রাত যাপন করে, রাত জেগে এগুলো পাহারা দেয়, তাকে সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের প্রচারের গাড়ি দিয়ে সহযোগিতা করেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আর কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের এই মঞ্চস্থলে স্টল দিয়েছেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি সেন্ট জন অ্যাম্বুলেন্স টানা 7 দিন স্টল দিয়ে রেখেছেন। দিয়ান মেডিকেয়ার তারা এখানে স্টল শুধু দেননি, তারা অনেক কিছু করেছেন। তারা এখানে ফ্রি ব্লাড টেস্টের ব্যবস্থা করেছে। সেই ব্লাড টেস্টের রিপোর্ট কালকে পর্যন্ত যারা করেছেন তারা আজকে রিপোর্ট পাচ্ছেন এবং তারা আজকে কুপন সংগ্রহ করবেন। আগামী 30 তারিখ একেবারে ওদের রহরা বাজারে যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে গিয়ে ব্লাড দিলে আপনারা এই কুপনের মাধ্যমে ব্লাড দিতে পারেন। আমরা ইলেকট্রোস্টিল কাস্টিং লিমিটেড থেকে শুরু করে দিওয়ান মেডিকেল থেকে শুরু করে সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, অর্থাৎ সমস্ত সংস্থার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কৃতজ্ঞতা প্রকাশ করি সবচেয়ে বেশি যাদের কাছে, তারা হচ্ছেন আমার অগ্রসরের ভাই বোনেরা। অগ্রসরের ভাই বোনেরা যারা তাদের সদস্য পদ গ্রহণ করে ডিসেম্বর মাসের আগে থেকে, অর্থাৎ নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অবধি তারা সদস্য পদ গ্রহণ করেন। তারা প্রত্যেক দিন আমাদের কাছে আসে, বলেন সুকণ্ঠদা এবার কি আমাদের সাংস্কৃতিক উৎসব হবে না, এবার কি আমাদের উৎসব হবে না, আমাদের অগ্রসরের কর্মসূচির মেম্বারশিপ কবে থেকে গ্রহণ করব। আর সেই মেম্বারশিপ গ্রহণ করার জন্য তারা অফিস খুলে বসে, শয়ে শয়ে মানুষ এসে আমাদের সদস্য পদ গ্রহণ করেন। সদস্য পদ গ্রহণ করেন শুধু খড়দার থেকে নয়, খড়দার বাইরে, খড়দার বিভিন্ন অঞ্চলের বাইরে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ এসে সদস্য পদ গ্রহণ করেন। শুধু এই কটা দিনের আশায় এখানে সাংস্কৃতিক উৎসব হবে, এখান থেকে ক্যান্সার কিডনি আক্রান্ত মানুষেরা সহযোগিতার হাত পাবেন, এখানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে পারবেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা দেখতে পারবেন, সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো হয় তাতে অংশগ্রহণ করতে পারবেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা প্রত্যেক তাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ যারা ক্যান্সারের উপর কাজ করেন, যারা প্রতিযোগিতার কাজ করেন। আমি তাদের নাম আর ভিন্ন ভিন্ন করে বলছি না, যারা অফিস আগলে থাকেন এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয় তারা নিষ্ঠার সাথে পালন করে। আমি করজোরে তাদেরকে প্রণাম করি। আর প্রণাম করি আমাদের সেই সমস্ত গুণীজনদের যারা আমাদের সিনিয়র হিসাবে আমাদের উপদেশ দিয়ে যান। ডক্টর অরূপ কুমার মাইতি, ডিডিএম স্যার দীপক দাস মহাপাত্র, উত্তম দত্ত, মিলনকান্তি সরকারের মতো মানুষরা
আমাদের সাথে প্রতিনিয়ত থাকেন, প্রতিনিয়ত উৎসাহ দেন, আমাদের সহযোগিতা করে, আমরা তাদের সকলের কাছে কৃতজ্ঞ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন আমাদের আজকে টানা অনুষ্ঠান, এই অনুষ্ঠান জানি না কখন শেষ হবে। এরপর আপনারা দেখবেন যে অনুষ্ঠানগুলো সেগুলো ধীরে ধীরে সঞ্চালকরা আপনাদের সামনে উপস্থাপন করবেন। তার আগে আমরা দুটো কাজ, ছোট ছোট দুটো কাজ সেরে নেব। এক নম্বর হচ্ছে, আপনারা জানেন যে শারদ গৌরবের যারা বিচারক ছিলেন তার মধ্যে উত্তম দত্ত অন্যতম ছিলেন। উত্তম দত্তকে সেদিন পুরস্কৃত করা যায়নি, তিনি মঞ্চ থেকে চলে গেছেন, তিনি জানতেন না কর্মসূচি। উত্তম দত্তকে আগে পুরস্কৃত করা হবে, তারপর আমরা পরের কর্মসূচি বলছি। ডেকে নেবো আরো দুজনকে যারা বিজ্ঞান মেলায় যারা আমাদের অংশগ্রহণ করেছিলেন, একটু জোরে হাততালি দেবেন তাদেরকে, যারা যাদের নেতৃত্বে বিজ্ঞান মেলা হয়েছিল তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছি। 3 জন সেদিন অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে আজকে তারা এসছেন, তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব। একটু জোরে করতালি দেবেন। এরপর আমি দীপক দাস মহাপাত্র। আমি আপ্লুত সুকণ্ঠ বণিকের সংস্থা, সুকণ্ঠ বণিক কান্ডারি, কিন্তু তার যেই সংস্থাতে আমাকে বিচারক করা হয়েছিল সেই মিলনকান্তি সরকারের থেকে যে আমাদের ছোট লিডার থেকে পেলাম, আমি আপ্লুত এবং গর্বিত। আমাদের দীপক দাস মহাপাত্র বিজ্ঞান মেলা অন্যতম উপদেষ্টা এবং 2012 সালে যাকে আমি দায়িত্ব দিয়ে এই কাজটা করতে সক্ষম হয়েছিলাম, তাকে সম্মান জানাতে আমি বলবো এই ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় দাস মহাশয়কে। একটু জোরে করতালি দেবেন। ব্যাচ, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জানাবেন। আমি পাপ্পুকে, সত্যিকে আমি ডেকে নেবো। পাপ্পু পাসওয়ান, সত্যি ভূষণ দাস, ওরা বিজ্ঞান মেলায় প্রচন্ড পরিশ্রম করেছেন, ওদেরকে একটু আমরা সম্মান প্রদান করি। মাননীয় সুকণ্ঠ বণিক মহাশয় আমাদের সুযোগ দিয়েছেন বিজ্ঞানকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জন্যে আমি এবং আমার সহকর্মী যারা আছে, সুকান্ত দত্ত চৌধুরী, অনুময় বণিক, আমরা প্রতি বছর প্রায় 3 মাস জুড়ে আমরা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ি এবং সেই উৎসাহ একজনই দেন, তিনি হচ্ছেন সুকণ্ঠ বণিক। তাকে অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে। ধন্যবাদ দীপক দাস মহাপাত্রকে। সত্যিকে আমাদের স্মারক, উত্তরীয় এবং ফুল দিয়ে উৎসাহ যোগাবে আমাদের। আর পাপ্পুকে বিশু দাস, বিশু ঘোষ, ব্যাচ, উত্তরীয় ফুল এবং স্মারক দিয়ে উৎসাহ প্রদান করে। আপনাদের কাছ থেকে আমরা 10-15 মিনিট চেয়ে নিচ্ছি, 10 থেকে 12 মিনিট, তারপরে আমাদের মূল অনুষ্ঠানে ফিরবো। সৌমি যে আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করলো, সঞ্চালনা করলো, আমরা গর্বিত। সৌমির আগামী দিনে উন্নতি হোক। যদি আমরা কোনোদিন কোনো অনুষ্ঠান করি তোমাকে নিশ্চয়ই আমরা ডাকবো। ভালো থেকো। আমি যেটা বলছিলাম, আমাদের ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমাদের একটু ভুল হয়ে গেছে। এই যে দেখুন, টানা 7 দিন ধরে আমরা তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করিনি তাদেরকে যারা একেবারে বাড়িতে বসে টিভিতে অনুষ্ঠান দেখছেন। জিটিপিএল, সিটি কেবল এবং হ্যাপওয়ে তাদের ডাইরেক্টর বোর্ডকে এবং যারা ওদের কর্মী আছেন, যারা কেবিল অপারেটর আছেন, সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের মানিক আছে, মানিক প্রত্যেক বছর এটা পরিচালনা করে, ক্যামেরার মাধ্যমে মানিককেও ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ না জানালেই নয়, 2 জন ব্যক্তি, একটা হচ্ছে অভিরাম দা। অভিরাম যে শব্দটা, তার মধ্যে একটা অর্থ আছে। অভিরাম হয়ে এই অনুষ্ঠান আমাদের সরাসরি উনি তোলেন, ফেসবুকে পোস্ট করেন, এবং শুধু তাই নয়, উনি ভিডিও রেকর্ডিং করেন। আর সুজিত সিং
প্রত্যেক দিন মঞ্চে থেকে অসংখ্য ছবি তুলে এবং প্রত্যেক বছর আমাদের এতে সহযোগিতা করে সবকটা অনুষ্ঠানে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন 11 নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যরা, শ্রীমতী মৌসুমী গাঙ্গুলী নিয়োগী, শ্রীমতী পাপিয়া মজুমদার, শ্রীমতী মিঠু রায়, শ্রীমতী পিঙ্কি মাঝি এবং শ্রীমতী দুর্গা বিশ্বাস। একটা জোরে হাততালি এই সুন্দর মুহূর্তটা। কবিতা, তানিয়া, নূপুর, অঞ্জু দত্ত, ছবি ঘোষ এবং সৌরভ। অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের 7ম দিনের অনুষ্ঠান চলছে। এবার আইসিডিএস এর পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আইসিডিএস এর কর্মী। আমার একটা সুন্দর মুহূর্ত, জয় হাততালি। সকালে এই শুভেচ্ছা। 24তম বর্ষে যে সাংস্কৃতিক উৎসব, আজ এই সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি। আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে ক্যান্সার এবং কিডনি রোগে আক্রান্ত মানুষদের সাহায্যার্থেই আমাদের মূলত এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান প্রতি বছর যার উদ্যোগে হয়, যার অক্লান্তিক পরিশ্রমে এত বড় একটা অনুষ্ঠান হয়, শ্রী সুকণ্ঠ বণিক মহাশয় অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রিয় দাদা, আমরা মোনাদা বলে ডাকি। এখন আমরা সবাই মিলে ওনাকে সম্বোধন জ্ঞাপন করবো। আমি ডক্টর অরূপ কুমার মাইতি, মিলন কান্তি সরকার, উত্তম কুমার দত্ত, তাপস বণিক, বিষ্ণু দাস, রতন রায়, সুব্রত মজুমদার, তাপস ভট্টাচ এবং অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের যত সদস্য আছেন প্রত্যেক অনুরোধ মঞ্চে আসার জন্য। এবং আমরা সবাইকে অনুরোধ করবো এই সুন্দর মুহূর্তটা আপনারা হাততালি দিয়ে এ করবেন। যে মানুষটার জন্য প্রতি বছর এত সুন্দর অনুষ্ঠান হয়, তার জন্য আমরাই কিছু করতে পারিনি। যে মানুষের নিরলস পরিষ্কার করে যায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য, সাধারণ মানুষের যদি কোনো অসুবিধা না হয়, এত বড় একটা কর্মযোগ্য যিনি প্রতি বছর করেছেন নিঃশব্দে, যিনি কোনো প্রচার ভালোবাসেন না, ওনাকে সম্বোধনা দিই। সেটাকে উনি, আমি গোপালকে এবং বান্টিকে বলবো, তাদের সবাইকে বলবো, হয়তো অনেকের নাম ডাকতে আছে না, সবাইকে বলবো, জয়দীপ থেকে শুরু করে ছোটন থেকে শুরু করে যারা আছে প্রত্যেকে বলবো মঞ্চ আসার জন্য। এবং আমি আপনাদের অনুরোধ করবো করতালি দিয়ে আপনারা, আমরা যে সম্বোধন জ্ঞাপন করছি করতালি দিন, এবং আপনারা এটা বলুন যেন আমরা এইভাবেই যেন মানুষের পাশে থাকতে পারি। যার অনুপ্রেরণায় প্রতি বছর এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। অসংখ্য মানুষ আমাদের এই মঞ্চ থেকে কিডনি ক্যান্সার আক্রান্ত মানুষদের আমরা এই মঞ্চ থেকে যার মাধ্যমে সাহায্য হয়, সে একটি মাত্র ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে সুকণ্ঠ বণিক। সুকণ্ঠ বণিক না থাকলে এত বড় অনুষ্ঠান আমরা কোনোদিন করতে পারতাম না। তার অনুপ্রেরণায় প্রতি বছর 24 বছর হয়ে গেল আমাদের এই অনুষ্ঠান। আজ শেষ দিন আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি, আপনারা আশীর্বাদ করুন যেন উনি প্রচারের আলোয় না থেকে এইভাবে সাধারণ মানুষের কাজ করে যেতে পারেন, এবং খড়দার বুকে যে হাজার মানুষের পাশে নিরলস থাকে, 24 ঘন্টা যার ফোন খোলা থাকে, 24 ঘন্টা মানুষের সেই সুকণ্ঠ বণিককে আপনারা করতলে দিয়ে আপনারা আশীর্বাদ করুন যেন আগামী দিনে আমরা এইভাবেই অনুষ্ঠান করতে পারি। মিলন কান্তি সরকারকে আমি মঞ্চে আসতে অনুরোধ করবো। গৌর মজুমদার, তাপস বণিক, মুরারি, অমিত ঘোষ, শঙ্কর সাহা। প্রত্যেককে কঠিন ভালোবাসা এবং আমার অন্তরের ভেতর থেকে এদের সম্মান জানাতে চাই। তোমরা মঞ্চের ডান দিকে আসো, আমরা তোমাদের মঞ্চে ডাকবো। আবার বলছি, বিশু ওরাও, রাজীব দত্ত, রতন রায়, কৃষ্ণ ওরাও, জমির আলী, বিবেকানন্দ বিশ্বাস,
সুমিত ঘোষ, জসমির আলী, পিঙ্কু সরকার, প্রকাশ বণিক, গোপাল প্রামাণিক, কুণাল ব্যানার্জি, সমীর ব্যানার্জি, সমীর দত্ত, হরিদাস ধারা, পাপাই দে এবং পাপাই দে তোমাদের মঞ্চে আসতে বলব। গুরুত্বপূর্ণ সদস্য সাংস্কৃতিক উৎসব করতে প্রচুর মানুষের প্রয়োজন। মঞ্চে যারা দেখছে এই 4 গুণ মানুষকে আমরা ডাকতে সক্ষম হচ্ছি না। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের জন্য এই অনুষ্ঠান করতে আমরা সক্ষম হয়েছি। এদের অক্লান্ত পরিশ্রম, একেবারে আমাদের অফিস আগলেরাকে শঙ্কর থেকে শুরু করে ইন্দ্রজিতে ওরা থাকে সবসময়। আমাদের কুণালকে আমি সামনে ডাকি। কুণাল ব্যানার্জি আমাদের শারদ গৌরবের সভাপতি, সেদিন উপস্থিত ছিলেন শারদ গৌরবের পুরস্কার বিতরণের সময় বিচারকদের। কুণালকে আমি বলবো সকলকে নিয়ে আমরা একসাথে একটা ছবি তুলব। এরা না থাকলে আমাদের এই অনুষ্ঠান করা সম্ভব নয়। আমাদের একা লঞ্চ নয়, আমরা প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমরা তো এই অবসরের জন্য এবং সাংস্কৃতিক উৎসবের জন্য কাজ করবার জন্য। আমরা এদের অনুপস্থিতিতে আমাদের অনুষ্ঠান করা সম্ভব হতো না। শেষ যাদের প্রচন্ড স্বেচ্ছাসেবক হিসাবে যে পরিশ্রম করে, আমরা ওদের কাছে কৃতজ্ঞ। সবাই একটু জোরে হাততালি দেবেন। আমি আর সময় বিলম্ব করবো না, আমি মেহবুব আলম ভাইয়ের হাতে
আমাদের মাইক্রোফোন তুলে দিন। দাদা একটা ছোট্ট কথা বলবো দাদা, একটা ছোট্ট কথা। সুকান্তদা রয়েছেন, এতক্ষণ মঞ্চ সঞ্চালনা উনিই করছিলেন, তাই একবার জোরে গণতালি উনার জন্য চেয়ে নিতে চাই। আর সুকান্তদা আর একটা কথা আছে, আপনাকে এমনি ছাড়বো না, একটা কথা আপনাকে বলতে চাই। আজকে অগ্রসরের যে এত বড় কর্মকাণ্ড, খর্দা সাংস্কৃতিক মেলা তারা আয়োজন করছে, এবং আপনার সম্বন্ধে যতটা আমরা জেনেছি যে আপনি একজন মানে প্রকৃত সমাজ দরদী, সমাজসেবী, বহু মানুষ আপনার কাছ থেকে উপকৃত। তো আজকে মেলা